আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ বিরতি, আপনাদের সাথে আসলে কথা হয় না, দেখা হয় না। ব্যস্ততার কারণে আসলে সেরকম ভাবে আগের মতো প্রোগ্রামও করতে পারছি না। তো বাংলাদেশে এই মুহূর্তে অনেকগুলো ঘটনা আসলে ঘটে যাচ্ছে বা ঘটে গিয়েছে। তো এই সকল বিষয়গুলো নিয়ে দু চারটা কথা বলার জন্য আজকে হঠাৎ করেই মাত্র অফিস শেষ করলাম। অফিস শেষ করে বাসায় যাব, পার্কিং লটে আছি। তো ভাবলাম যে আপনাদের সাথে দুই চারটা কথা বলি। আপনারা ইতিমধ্যেই জানেন যে আওয়ামী লীগের একজন এমপি আনার ভারতে গিয়ে হত্যার শিকার হয়েছেন। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ, উনি মার্কিন যুক্তরাষ্ট্রের যেই ভিসা নিষেধাজ্ঞা অথবা তার যে ব্যান্ড করেছেন, তার সপরিবারে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আর আসতে পারবেন না, সেই বিষয়টি যেমন আছে, তার সাথে সাথে সবচেয়ে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি বেনজির আহমেদের যে দাম্ভিকতা, বেনজির আহমেদের যে উদ্ধত্তপূর্ণ আচরণ, এই সকল বিষয়গুলো আপনারা জানেন। আসলে তিনি যখন বাংলাদেশ পুলিশের প্রধান ছিলেন, সেই সময়কালে তার যে আচরণ, তার যে কথাবার্তা, অথবা 2018 সালের নির্বাচনে বেনজির শেখ হাসিনাকে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় রাখার জন্য যে কার্যক্রমগুলো করেছিলেন, সেই বিষয়গুলো, তো সকল বিষয়গুলো নিয়ে আসলে ছোট পরিসরে একটু কথা বলতে চাই। জাস্ট আমার যেই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখুন, প্রথমেই যদি আমি বলি যে বেনজির আহমেদ কথাটা দিয়ে শুরু করতে চাই। বেনজির আহমেদ একটি সময় খুব যেই আচরণগুলো করেছেন, যে কথাবার্তা বলেছেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কে নিধন করার জন্য, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য মামলা হামলা বলুন, তার যেই কর্মকাণ্ডগুলো, সেই সময় এটা আপনাদের সবারই মনে আছে। সেই সময় থেকে আজকের যে সময়, সেটা কিন্তু এই বর্তমান সময়ে এই আওয়ামী লীগ অথবা এই শেখ হাসিনার যে পারপাস সার্ভ করতে যারা সর্বদাই ব্যস্ত থাকেন, নানাবিধ কর্মকাণ্ডগুলো যারা করছেন, তো তাদের অন্ততপক্ষে একটা শিক্ষণীয় বিষয় যে সব কিছুরই একটা শেষ আছে। এবং রাব্বুল আলামিন কোরআনে যেটা লিখেছেন বা যেটা সর্বদিকে প্রচলিত, যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দেখুন, আজকে বেনজিরের অবস্থাটা কি এবং বেনজির এর পরিণতিটাই বা কি হতে যাচ্ছে। অনেকেই মনে করেন যে বেনজির হয়তোবা এই যে তার সম্পত্তি, তার ব্যাংক অ্যাকাউন্ট, তার সবকিছু যে জব্দ করার যেই নির্দেশনাটা আদালত থেকে দিয়েছে, এটা হয়তোবা সরকারের একটি আইওয়াশ অনেকেই মনে করছেন। বা এরকমই যে কালের কণ্ঠ যেই নিউজটি প্রচার করেছিল যে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পেয়েছেন বেনজির আহমেদ, তারপর থেকেই কিন্তু এই বিষয়গুলো আসছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে কোনো ক্রমেই আইওয়াশ হতে পারে না। যেহেতু বেনজির যখন পুলিশের প্রধান ছিলেন বা র্যাবের প্রধান ছিলেন, এই সময়গুলোতে এই আওয়ামীর ভিতরে বা এই পুলিশের ভিতরেই যারা আওয়ামী লীগের চাইতে বড় আওয়ামী লীগার বা বেনজিরের চাইতে বড় আওয়ামী লীগার বা এক একজন কিন্তু এক একভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন যে তিনি সবচেয়ে বড় আওয়ামী লীগের। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে সেই সময়ের পুলিশের মাঝে যে দ্বন্দ্বগুলো ছিল, যেই বিষয়গুলো ছিল ইন্টারনাল, সেই বিষয়গুলোর কারণেই কিন্তু আজকে বেনজিরের কিন্তু এই অবস্থান। আর অন্যদিকে বসুন্ধরার সাথে বেনজিরের যেই সমস্যা বা অন্যান্য গ্রুপগুলোর সাথে বেনজিরের যে সমস্যা, এখন যেহেতু বেনজির কোনো পজিশনে নাই, ভালো কোনো জায়গায় নাই, তো সেই জায়গা থেকে বেনজিরকে মোটামুটি একটি প্রেসারে ফেলার জন্য, অথবা বেনজির হয়তোবা আগামী দিনে বা নেক্সট নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করতে চাইতেও পারেন, বা এরকম নানা সমীকরণের কারণেই কিন্তু আজকে বেনজিরের এই অবস্থা। একটি লোকমুখে আছে যে শেখ সেলিম যেই আসন থেকে নির্বাচন করেন, সেই আসন থেকে হয়তো বেনজির নির্বাচন করতে চাইতে পারেন। তো হয়তোবা শেখ সেলিম আগে থেকেই চিন্তা ভাবনা করেছেন যে তিনি মারা যাওয়ার পরে হয়তো তার ছেলেকে বা তার মেয়েকে, তাদের পরিবারের কাউর বিপরীতে যাতে বেনজির নির্বাচন না করতে পারে, সেই জন্য এখনই মানে এই যে সাপটা ফানা ধরেছে সবল দেওয়ার জন্য, সে সাপটাকে আগেই মেরে ফেলা।
তো তারই একটি প্রক্রিয়া এটা হতে পারে, অথবা এই যে পুলিশ প্রশাসনের মধ্যে থেকে বেনজির যে সময় প্রধান ছিলেন, যাদের উপরে বেনজিরের খুব সুদৃষ্টি ছিল না, তারা এখন একটি ভালো পজিশনে আছেন। সেই জায়গা থেকে বেনজিরের এই যে বিপক্ষ যে গ্রুপটা, সেটা ভালোভাবে বেনজিরকে ধরেছে, এই কারণেই আজকে বেনজিরের এই অবস্থা। তো এই জায়গা থেকে একটা শিক্ষণীয় বিষয় যে আজকে যারা বিরোধী দলের নেতাকর্মী বা দেশের সাধারণ জনগণ অথবা শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখার জন্য যেই কার্যক্রমগুলো তারা করছেন, এটার পরিণতি একটা সময় গিয়ে কিন্তু খুব একটা ভালো হবে না। ঠিক এই বেনজিরের আজকে যে অবস্থা, তাদেরকে সেই অবস্থা ভোগ করতে হবে, পরিণতিও ভোগ করতে হবে। এটা হচ্ছে এক। দেখুন, বাংলাদেশের সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ে সেনাপ্রধান, এই সেনাপ্রধান এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যে স্যাংশনের আওতায় আসছেন। তো এটা অনেকে মনে করছেন যে এতদিন পরে, আমিও এটা প্রথম যেদিন আমি পেয়েছি, আমি মনে হয় যে মুশফিক ফজল আনসারী ভাই যখন তার ফেসবুকে প্রথম এই নিউজটি দেন, তার কয়েক মিনিটের মধ্যে আমি পেয়েছি। তো সেই জায়গা থেকে আমি আসলে এই বিষয়টি নিয়ে কোনো ভিডিও করিনি বা নিউজ আসলে আপনাদেরকে দেইনি। এই কারণেই দেইনি যে আসলে এতদিন পরে সেনাপ্রধান আজিজ তো এখন আর ক্ষমতায় নেই, তার বিরুদ্ধে করলে কি না করলে কি, কিন্তু এটারও ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয় আছে। দেখুন, বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে সেনাপ্রধানের কে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে নিয়ে আসা, অন্যদিকে এই যে বেনজিরও তার যে নিষেধাজ্ঞার কবলে থাকা, এই দুটি কিন্তু একটি তাৎপর্যপূর্ণ একটি বিষয়। কিন্তু এই শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন তার অধীনস্থ দুজন সর্বোচ্চ পর্যায়ের লোককে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যান করে দেওয়া, এটা কিন্তু শেখ হাসিনার জন্য অত্যন্ত একটি প্রেশার ক্রিয়েট করবে বলে আমি মনে করি। তো আরও অনেকগুলো বিষয় আছে, আমি হয়তো আগামী কিছুদিনের মধ্যে আমি চেষ্টা করছি আসলে জব করে ফ্যামিলিকে সময় দিয়ে ঠিক সেরকম সময় আসলে বের করা সম্ভব হচ্ছে না, সেই জন্য আপনাদের সাথে কথাও বলতে পারছি না বা আমি কোনো নতুন ভিডিও কোনো আপডেট দিতে পারছি না। কিন্তু যেহেতু অনেকগুলো বিষয় একসাথে, সেই জন্যই আসলে বলা। আর আরেকটা বিষয় আছে যে ভারতে গিয়ে যে আনার সাহেব হত্যার শিকার হলেন বা কি করলেন, দেখুন এটা হত্যা না পরিকল্পিত হত্যা, সেটা এখন আসলে সবচেয়ে বড় বিষয়। ভারতে গিয়ে হত্যার শিকার হয়েছেন, অথচ ভারত কিন্তু কিছু কথা বলার আগেই বাংলাদেশের যিনি এখন এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলে দিয়েছেন যে তিনি হত্যার শিকার হয়েছেন। এই যে এখন পুলিশের ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার যিনি সেকেন্ড ইন কমান্ড, তিনি, তার নামটা আসলে বলছি না এই কারণে, তার নাম নিলেই আমার সমস্যা হয়, বিভিন্ন রেস্ট্রিকশন খেতে হয়। তো এই কুলাঙ্গারটা আগেই বলে দিচ্ছেন যে এভাবে এই ঘটনা ঘটছে। তো তাদের যে অতি উৎসাহ, এই সমস্ত বিষয়গুলো দেখে আসলে মনে হয় যে এই যে আনারকে আওয়ামী লীগই হয়তো কোনো একটা ইস্যু তৈরি করার জন্য তারা নিজেরাই হয়তো বা পরিকল্পিতভাবে তাকে হত্যা করতে পারেন। তবে আনার সাহেব যে খুব একটা ভালো লোক ছিলেন সেটা কিন্তু বলা যাবে না। তার অতীত যেই কর্মকাণ্ড এবং এই যে বেশ কয়েকজনকে নানাভাবে হত্যার শিকার, যে ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত একটা ছেলেকে নিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া, তাকে হত্যা করা, তার চোখ উপড়ে ফেলা, তার গ্রামবাসী প্রায় 300-350 লোক গিয়ে তার কাছে আকুতি মিনতি করা, যে তারা বলেছিলেন যে তারা আওয়ামী লীগ করবেন সারা জীবনের জন্য। সেই সময় কিন্তু সে উদ্ধত্ত দেখিয়ে বলেছিলেন তোমাদের আওয়ামী লীগ করা লাগবে না, আওয়ামী লীগ করার অনেক লোক আছে। তো আজকে সেই লোকগুলোই কিন্তু আছে, কিন্তু এই আনার সাহেব নেই। এবং এই আনার সাহেব যেভাবে অত্যাচার নির্যাতন করেছেন গোল্ডের ব্যবসার সাথে, স্মাগলিংয়ের সাথে, নানা পর্যায়ে যে তার যে অপকর্ম, সেই অপকর্মের যেই পরিণতি, সেটা কিন্তু তাকে ভোগ করতে হয়েছে। আজকে এই সর্বশেষ তার যেই অবস্থান, সেটাই হচ্ছে একটা মানে আল্লাহর যেই পরিণতি করেন প্রত্যেকটা মানুষের, তার অপকর্মের যেই আল্লাহর পক্ষ থেকে যেটা আসার, যে মানে অপকর্ম করবেন বা যাই করেন, কিন্তু ওই যে ছেড়ে দেয়, মানে ছাড় দেয় ছেড়ে দেয় না, সেই অবস্থায় হয়েছে। তো এই যে সকল কর্মকাণ্ড এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, সবকিছু মিলিয়ে বাংলাদেশটা কিন্তু আসলে ভালো নেই। হয়তো আপনারা যারা আছেন ভালো আছেন কিনা জানি না, কতটুকু ভালো আছেন, তবে বাংলাদেশটা ভালো নেই। এই বর্তমান ক্ষমতাসীনরা যেভাবে বাংলাদেশটাকে চালাতে চাচ্ছে, সেই জায়গা থেকে ক্ষমতাসীনরা যে খুব শান্তি
শান্তিতে আছে সেটাও কিন্তু ভোলা যাবে না। তো আগামী দিনে হয়তোবা আরও কথা বলবো, আরও অনেকগুলো বিষয় আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা ভালো থাকবেন। নিউজে আপনারা দেখছেন সব সময় আপনারা নতুন নতুন আপডেট পাচ্ছেন। আমিও আপডেট নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত আসার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই যে যা ঘটছে তা দেখুন, শুনতে থাকুন। সামনে হয়তো আরও অনেক কিছু আসবে, অনেক কিছু ঘটবে, অনেক সময় আছে কথা বলার। ইনশাল্লাহ কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।